নমস্কার। সিলেবাসের বাইরে এই পডকাস্টে আমি তাপস মুখার্জি, ডাইরেক্টর টেকনো ইন্ডিয়া গ্রুপ, আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমাদের যিনি সম্মানীয় অতিথি, তার নাম ডক্টর অভিজিৎ মণ্ডল। তিনি স্বাস্থ্য দপ্তরের একজন দক্ষ আধিকারিক, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে উনি কর্মরত। আমার দীর্ঘদিনের অত্যন্ত পরিচিত, স্নেহভাজন, অত্যন্ত কর্মঠ একজন ডাক্তারবাবু, এবং কলকাতার শুধু নয়, সারা পশ্চিমবঙ্গের ব্লাড ব্যাংকের তার যে অবদান, সেই অবদান আমরা এখনও অনেকেই জানি। আজকে আরও শুনব এই ব্লাড ব্যাংক সম্পর্কে অনেক অজানা তথ্য। আমার সামনে রয়েছে ডক্টর অভিজিৎ মণ্ডল। আমি ডক্টর মণ্ডল, আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। তো আমি প্রথমে ডক্টর মণ্ডলকে জিজ্ঞেস করব যে ব্লাড ব্যাংক সম্পর্কে আমরা একটু জানতাম, বেশিরভাগই লোকে জানে বা অনেকেই এরকম জানে যে কার ব্লাড দরকার হয়, এই ব্লাড ব্যাংকের থেকে নাকি রক্ত নিয়ে আসতে হয়। কিন্তু ব্লাড ব্যাংক সম্পর্কে কিভাবে ব্যাংক এই পরিষেবাটা হয়, তাদের কাজ কি, কীভাবে হচ্ছে, এই সম্পর্কে আপনি যদি একটু ডিটেলসে বলেন আমাকে, তাহলে খুব ভালো হয়। ব্লাড ব্যাংক এই কথাটা 2017 সালের পর থেকে এটা একটু চেঞ্জ হয়েছে, এটা ব্লাড সেন্টার বলা হয়। কারণ ব্লাড ব্যাংক আমরা জানি যে ব্যাংক অর্থ হচ্ছে যেমন টাকার লেনদেন। এখানেও আগে একটা আইডিয়া ছিল যে রক্ত আমরা কালেকশন করি এবং রক্ত মানুষকে দেওয়া, ইস্যু করা। কিন্তু এছাড়াও ব্লাড সেন্টার কথাটা হচ্ছে এর ব্যাপ্তি যেহেতু অনেকটাই, অর্থাৎ রক্ত শুধু কালেকশন এবং ইস্যু ছাড়াও এখন ব্লাড ব্যাংক কিন্তু অনেক পরিষেবা মানুষকে দিতে পারে, অর্থাৎ থেরাপিউটিক অ্যাসপেক্টে ব্লাড ব্যাংকের কিন্তু অনেকগুলো কার্য আছে। যেমন হয়তো এটা অজানা অনেকের কাছে, আমরা থেরাপিউটিক ব্লাড লেটিং করি, অর্থাৎ যার হিমোগ্লোবিন অনেক বেশি তাকেও কিন্তু ব্লাডটা ফেলে দিতে হয়, সেটা কিন্তু ব্লাড ব্যাংকে একমাত্র লাইসেন্সড। এছাড়াও যেগুলো আছে সেগুলো অনেকটা টেকনিক্যালি অনেক হায়ার সাইডে, যেমন থেরাপিউটিক প্লাজমা এক্সচেঞ্জ, অর্থাৎ ব্লাড ব্যাংক একমাত্র লাইসেন্সড যেখানে প্লাজমা মানুষের শরীর থেকে যে রক্তরসটা পুরোটাই কিন্তু ফেলে দিয়ে তাকে অ্যালবুমিন এবং নর্মাল স্যালাইন দিয়ে রিপ্লেস করা হয়। এরকম অনেকগুলো রোগ আছে, আপনারা শুনে থাকবেন জিবি সিনড্রোম, গুলেনবারি সিনড্রোম, দেখবেন অনেক সময় পেপারে আছে, সেটা কিন্তু এটা ব্লাড সেন্টার করে থাকে। এই জন্যে এখন ব্লাড ব্যাংক নামটাকে বাদ দিয়ে আমাদের গেজেট নোটিফিকেশন বললো যে এটাকে আপনারা ব্লাড সেন্টার নামে অবহিত করুন। তো তারা এখন ব্লাড সেন্টার বলা হয়, একদম ব্লাড এখন সেন্টার, আর ব্লাড ব্যাংক বলা হয় না। একদম না, ব্লাড ব্যাংক বলা হয় না। এখন সব জায়গায় ব্লাড ব্যাংক নামটা চেঞ্জ করে আমরা সাইনেজ রাখা হয়েছে ব্লাড সেন্টার। আচ্ছা, ব্লাড ব্যাংকে তো ব্লাড তো আর কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না। ব্লাড তো আমাদের মানুষ যে ব্লাড দেয় সেগুলোই সংগ্রহ করে পেশেন্টকে তখন দেওয়া হয়। তো কীভাবে এটা মানে সংগ্রহ করা কীভাবে হয়, সংরক্ষণ কীভাবে করা হয়, এই সম্পর্কে যদি একটু বলো। তার একটা বিরাট আছে, ইতিহাস আছে। ইতিহাস আমি যাচ্ছি না, তবে এটা মনে রাখতে হবে যে প্রথম এশিয়াতে কিন্তু আমাদের দেশেই ব্লাড সেন্টার বা ব্লাড ব্যাংক হয়, যেটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে 1942 সালে। হ্যাঁ স্যার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যখন যুদ্ধ বিধ্বস্ত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তখন কিন্তু আমাদের ওটা শুরু হয়। তো যাই হোক, তখন তো ইতিহাসটা অন্যরকম ছিল। ব্লাড ব্যাংক যে কার্যটা করে সেটা হচ্ছে রক্ত মানুষের কাছে, মানুষের শরীরের থেকেই কিন্তু এটা সংগ্রহ করা হয় এবং সেটা ওই 350 থেকে 450 মিলিলিটার নেওয়া হয়। আচ্ছা আচ্ছা। এবং এটা একটু বলে রাখা দরকার সাধারণ মানুষ এবং সবার জন্যই জ্ঞাতার্থে, সেটা হচ্ছে আমাদের একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রায় 5 লিটার রক্ত থাকে, সেখান থেকে শুধু 350 ml রক্ত নেওয়া হয়। এবং আমরা চাই বা না চাই, আমাদের শরীরে প্রতিদিন 7100 সেলস আরবিসি পার কিউবিক মিলিমিটার কিন্তু ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এবং আমাদের শরীরে যা কার্যপ্রণালী বা মেটাবলিজম করার জন্য যেটুকু লাগে সেটা 50 ml পার কেজি বডি ওয়েট, কিন্তু আমাদের থাকে 70 ml পার কেজি বডি ওয়েট। আর আমরা নিই কতটা, 8 ml পার কেজি বডি ওয়েট, হিসেব করলে দেখা যায় 350 ml বা তার কাছাকাছি হচ্ছে। তো কাজেই এই রক্ত নেওয়াটা, রক্ত কারো কাছে নেওয়া, তার কোনো ক্ষতি হয় না, বরং অনেকগুলো উপকারিতা আছে, আমি পরে বলবো। শুধু এটুকু বলি, এই সংগ্রহ করা হলো, সেটাকে প্রিজার্ভ করা হয় আমাদের নির্দিষ্ট তাপমাত্রায় এটাকে প্রিজার্ভ করতে হয়, যেটা আমরা বলি 2 to 6 ডিগ্রিতে, এবং সেটাকে মানুষের দেওয়া হয়। মাঝখানে কিন্তু অনেকগুলো প্রসিডিওর আছে, সেগুলো আমরা কিন্তু কতগুলো টেস্ট করি, সেটা এলাইজা পদ্ধতিতে। এখন
এখন আমরা 4th জেনারেশন এলআইসিতে করি। 4th জেনারেশন যেটা সবচেয়ে হাইয়েস্ট মেথড অফ টেকনোলজি, সেটাতে আমরা করি। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটা ব্যবস্থা করেছে গত 2 বছর ধরে, এবং টেস্টিং করার পরে আমরা রক্তটা বিভাজন করা হচ্ছে সাথে, সাথে। বিভাজন করে আমরা 3 থেকে 4টে কম্পোনেন্টে সেপারেট করছি, এবং সেগুলো একজন রক্ত 3 থেকে 4 জন মানুষের প্রাণ বাঁচাতে সাহায্য করছে। মানে এইটা কিন্তু একজন রক্ত মানে কি এক একটা ইউনিট? রক্ত, 1 ইউনিট রক্ত। 1 ইউনিট রক্ত হ্যাঁ। যখন কেউ একজন মানুষ রক্ত দেয়, সেটা শুধু একজনের জন্য নয়, না, 3 থেকে 4 জন মানুষের জন্যে। হ্যাঁ। আচ্ছা, ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আপনাকে বলি, আমাদের আরবিসি পার্টটা আমরা সেপারেট করে দিই। একটা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা পার্ট, যেটা বহু মানুষের শরীরে লাগে, যেমন ধরুন বার্ন পেশেন্ট, যেমন ধরুন যাদের ফিব্রিনোজেন কম হয়, কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি, ডিআইসি বলে, ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন, এইগুলো কিন্তু ভীষণ কাজে লাগে। আরেকটা হচ্ছে প্লেটলেট, শুনে থাকবেন ডেঙ্গুতে হ্যাঁ, প্লেটলেট হ্যাঁ। লাগে। এই প্লেটলেট হচ্ছে অনুচক্রিকা বাংলায় বলা হয়। তো এগুলো তার মানে 3টে ভাগ তো ইমিডিয়েটলি আমরা দিতে পারি। এছাড়াও ক্রায়োপ্রেসিপিটেট বলে একটা কোয়াগুলেশন ফ্যাক্টর আছে, সেগুলো করতে পারি। এতগুলো ভাগ করা যায়, এবং প্রত্যেকটা আলাদা, আলাদা পেশেন্টকে দেওয়া যায়। আমি বলছি রক্তদান সম্পর্কে এখনো গ্রামে গঞ্জে অনেক মানে ভুল ধারণা, কিছু সংস্কার রয়েছে। হুম। তো আমি বলছি এই সংস্কারগুলো, ভুল ধারণাগুলো আর কি এবং কিভাবে তা কাটানো যায়, হুম। এবং তোমরা এই নিয়ে কি কাজ করছো? একদম সঠিক কথা বলেছেন। রক্তদান সম্পর্কে আমাদের মায়েদের মধ্যেও অনেক রকমের আছে ভুল ধারণা, যে তোকে খাইয়ে দাইয়ে রক্ত তৈরি করছি আর হ্যাঁ। তুই রক্ত দান করছিস। কিন্তু বলা দরকার, আধুনিক বিজ্ঞান বলছে যে রক্ত দান করলে যিনি ডোনার তার কিন্তু অনেকগুলো উপকার হয়। আমি জাস্ট ৩, ৪টে, ৫টা আপনাকে বলছি যেটা রিমার্কেবল। একটা হচ্ছে, যিনি রক্তদান করেন সেই রক্তদানটা হতে হবে যে রিপিট ডোনেশন, অর্থাৎ বছরে অন্তত 2 বার। আমরা কিন্তু একজন প্রাপ্তবয়স্ক পুরুষ বছরে 4 বার দান করতে পারে, একজন প্রাপ্তবয়স্ক মহিলা বছরে 3 বার দান করতে পারেন। এই যে রেগুলার যারা রক্তদান করেন, রেগুলার এবং রিপিট, তারা কিন্তু দে নেভার সাফার ডিপ্রেশন। তারা জীবনে কোনোদিন ডিপ্রেশনে ভোগেন না। এটা কিন্তু আমার কথা নয়, আমেরিকান মেন্টাল হেলথ বহু রিসার্চের পরে বলেছেন কেন করেন না। তাদের মধ্যে একটা অ্যালট্রুইস্টিক বিহেভিয়ার জন্মায়, অর্থাৎ পরোপকারমূলক যে ব্যবহার, অন্যের উপকার করার যে একটা মানসিকতা, সেটা কিন্তু ডেভেলপ করে। সেই জন্য তারা কিন্তু কোনোদিন ডিপ্রেশনে ভোগেন না। তার মানে একজন সুস্থ সবল মানুষ আর কি, সে যদি বছরে 2 বার এমনকি 4 বারও রক্ত দেয়, তার পক্ষে ভালো সেটা। অনেক তার ভালো স্যার। ডিপ্রেশনের ডিপ্রেশন হবে না। অসুখ হবে না। বাহ! এছাড়াও আমি ২-৪টে আপনাকে স্যার বলি, যেগুলো সত্যিই আশ্চর্য। যেমন চায়নাতে একটা স্টাডি হয়েছিল ৭ লক্ষ ডোনারের উপর। হুম। দেখা গেছে মিন কোলেস্টেরল, অর্থাৎ মিন যেটা আমরা বলি এলডিএল কোলেস্টেরল, সেটা কিন্তু কম হচ্ছে, যেটা কিন্তু ব্যাড কোলেস্টেরল, যেটা হার্ট ডিজিজ করে। এছাড়াও যে আমরা বলি মিন আর্টেরিয়াল প্রেশার, সেখানে কম হয়। এই যে এলডিএল কোলেস্টেরল এবং আর্টেরিয়াল প্রেশার কম হচ্ছে, এতে করে কিন্তু হার্ট ডিজিজ করার প্রবণতা অনেক কমছে। এবং আশ্চর্য হয়ে যাবেন, এটা ওনারা বলছেন সবচেয়ে উপকারিতা হচ্ছে ফিমেলদের জন্য। ফিমেল যারা ডোনেট করেন রেগুলার, তাদের ক্ষেত্রে রেগুলার ডোনারদের হার্ট ডিজিজ হওয়ার পসিবিলিটি অনেকটাই কম হয়। নট অনলি দ্যাট, এছাড়াও আমরা দেখা যাচ্ছে বহু ক্যান্সার কিন্তু হওয়ার প্রবণতা কম। যদি বলেন কিসে কিসে, তো দেখা যাচ্ছে কোলোনিক ক্যান্সার, লিভার ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, ইসোফেজিয়াল ক্যান্সার, লাং ক্যান্সার, এইগুলোর প্রবণতাও কম দেখা যাচ্ছে। এগুলো কিন্তু আধুনিক বিজ্ঞান রিসার্চের ফলে বার করেছে, যেটা আগে আমাদের জানা ছিল ও না। মানে রক্ত দান করলে রক্ত দান করলে এই ডোনারের উপকার। ডোনারের উপকার, এবং হ্যাঁ, এতগুলো উপকার তুমি বললে, একদম এতগুলো উপকার। যারা নিয়মিত রক্তদান করছে আর কি। একদম স্যার। আচ্ছা, কিন্তু এই যে রক্ত যে ভুল ধারণা ছিল আর কি, বা আছে এখনো, সেই সম্পর্কে ভুল ধারণা ভাঙার জন্য হুম। তোমরা কি সরকারি তরফ থেকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, বিভিন্ন জায়গায় গিয়ে এই ভুল ভুল সংস্কার যেগুলো, বরঞ্চ উল্টোটা ডোনার রক্ত দিলে এই সুবিধা পাওয়া যায়, হুম। এইগুলো তোমরা কি চারদিকে জানাচ্ছ, খবরগুলো পৌঁছাচ্ছ? আমরা স্যার কিভাবে? আমাদের অ্যাকচুয়ালি যতগুলো আগে ব্লাড সেন্টার বলি, আমাদের ব্লাড সেন্টারগুলোর মধ্য দিয়েই এগুলো প্রচার করা হয়। আমাদের ব্লাড সেন্টার আছে সরকারিভাবে 89টা, হুম। এবং বেসরকারি এবং যেগুলো চ্যারিটেবল সব মিলে আমাদের এখানে প্রায় ১৭০টা ব্লাড সেন্টার আছে মানে এই রাজ্যে? এ রাজ্যে। এবং তাদের আমরা করি কি, বিভিন্ন বড়, বড় আইসি ম্যাটেরিয়াল যেখানে লেখা থাকে রক্তদানের কী উপকারিতা, সেগুলো প্রত্যেকটা ক্যাম্পে তাদের টাঙানোর ব্যবস্থা আমরা করেছি। বড় ক্যালেন্ডার, আমরা বলি আগে ডোনারদের আপনারা পড়ে নিন এটা।
এই পড়ে নেওয়ার পরে নিজেকে আগে শিক্ষিত করে তুলুন এবং তারপর রক্তদান করুন। শুধু তা নয়, আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে একটা বলতে পারেন এনজিও, অর্থাৎ রক্তদান আন্দোলনের পীঠস্থান। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল অনেক অগ্রণী ভূমিকা পালন করে। তাদেরকে কাজে লাগাই, তাদেরকে বলি, তাদেরকে এইসব মেটেরিয়ালগুলো আমরা দিই। আমাদের ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে থাকে 14ই জুন এবং ন্যাশনাল ভলান্টারি ব্লাড ডোনেশন ডে, এগুলোতে মান্থ লং প্রোগ্রাম করা হয়। সেখানে টিভিতে, রেডিওতে আমাদের ডাকা হয় এবং বলা হয় এগুলো সম্বন্ধে আইসি, অর্থাৎ ইনফরমেশন, এডুকেশন এবং কমিউনিকেশন সম্পর্কে আমরা প্রচার করি বিভিন্ন জায়গায়। কিন্তু কারা কারা রক্ত দিতে পারবেন আর কারা কারা পারবেন না? এই সম্পর্কে স্যার একটা বিরাট বড় লিস্ট আছে। শুধু এটুকু বলতে পারি, দুভাগে এটাকে ভাগ করা যেতে পারে। কারা একদম পারবেন না, অর্থাৎ পার্মানেন্ট ডেফারাল যেটা আমরা বলি, আর কারা টেম্পোরারি ডেফারাল। অর্থাৎ পার্মানেন্ট ডেফারাল মানে যাদের ক্যান্সার রোগ যারা ভুগছেন, যাদের আমাদের কিডনি রোগে ভুগছেন, ক্রনিক কিডনি ডিজিজ ভুগছেন, যাদের হার্ট ডিজিজ ভুগছেন, তারা কিন্তু পার্মানেন্টলি ডেফারাল। টেম্পোরারি হচ্ছে সাপোজ একটা প্রেগনেন্সি 1 বছর পর্যন্ত ডেফারেল করা যায়। মেয়েদের প্রেগনেন্সি আছে, ব্রেস্ট ফিডিং করা হয়, মেনস্ট্রুয়েশন, এগুলো টেম্পোরারি, অর্থাৎ যতদিন ওই পিরিয়ডটা থাকবে ততদিন পর্যন্ত তারা দিতে পারবে না। ছেলেদের ক্ষেত্রে ডায়াবেটিসও দিতে পারবে, কিন্তু মানে ছেলে মেয়ে উভয়ই, কিন্তু যিনি ইনসুলিন নেবেন তিনি দিতে পারবেন না, পার্মানেন্ট ডেফারেল। হাইপারটেনশন, যেটা আমাদের খুব এখন প্রেসারের রোগ, আপনারা জানেন আমাদের এখানে ডায়াবেটিক ক্যাপিটাল অফ ইন্ডিয়া, যেমন হাইপারটেনসিভ ক্যাপিটালও বলা যায়, প্রচুর হাইপারটেনশন পাওয়া যায়, কিন্তু রক্তদান ক্ষেত্রে তাদের বাধা নেই যদি তাদের প্রেসার যদি কন্ট্রোলে থাকে এবং যদি 4 সপ্তাহের মধ্যে তার ওষুধের ডোজ না চেঞ্জ হয়, তাহলে কিন্তু রক্তদান করতে পারবেন। এরকম বহু ক্রাইটেরিয়া আছে। সাপোজ কোনো ইনফেকশাস ডিজিজ, ম্যালেরিয়া, তার হলে 3 মাস দিতে পারবেন না, ডেঙ্গু হলে 6 মাস দিতে পারবেন না। তেমনি হচ্ছে যার HIV AIDS হবে, সে পার্মানেন্টলি দিতে পারবেন না। যার হেপাটাইটিস বি হবে, তার পার্মানেন্টলি তিনি দিতে পারবেন না। HIV AIDS যার হবে, তার স্পাউসও দিতে পারবেন না, অর্থাৎ তার যদি স্ত্রী বা তার স্বামী, তারাও দিতে পারবেন না। এরকম কিছু ক্রাইটেরিয়া করা হয় স্যার। তার কারণ একটাই, তার কারণ হচ্ছে যাতে কোনোভাবেই একটিও না পেশেন্ট কোনো রোগে সংক্রমিত হয়। সেজন্য একটা স্ট্রিক্ট কিছু ক্রাইটেরিয়া থাকে, কারা দিতে পারবেন, কারা দিতে পারবেন না। এছাড়াও আরও অনেক বলা যেতে কিন্তু পারে। বয়সটা একটা আছে না ফ্যাক্টর? বয়সের ফ্যাক্টর বলি, সাধারণভাবে সবাই সুস্থ মানুষ দিতে পারে। বয়স হচ্ছে 18 বছর এবং তার ওপরে যদি হয়, অর্থাৎ যিনি একবার ভোটাধিকার লাভ করছেন, তিনিই দিতে পারবেন এবং 65 বছর পর্যন্ত দেওয়া যেতে পারে। 65 বছর আগে এটা ছিল 60 বছর, এখন কিন্তু 65 বছর পর্যন্ত দেওয়া যেতে পারে। ওজন হতে হবে মিনিমাম 45 কিলো অ্যাবাভ, তিনিই দিতে পারবেন। এই হচ্ছে বয়সের। আচ্ছা, এবং এই যে রক্ত এত ভালো ভালো কথা তুমি বললে, সত্যি কথা এগুলো জানা ছিল না। তো যারা রক্ত দান শিবির আয়োজন করবে, তারা কি তোমাদের কাছ থেকে সরকারি কোনো সাহায্য, সহযোগিতা বা কিভাবে ওরা এগোতে পারে? হ্যাঁ স্যার, সরকারের যে সাহায্য সুবিধাগুলো আছে সেটা বলি। যারা রক্ত আ যারা সংগ্রহ আমরা করি এবং যারা অর্গানাইজ করে, যাদের বলি আমরা এনজিও, অর্থাৎ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, বা আমরা এখানে ভলান্টারি ব্লাড ডোনার অর্গানাইজেশন বলি। অনেক আছে পশ্চিমবঙ্গে এরকম। তাদেরকে আমরা যেটা করি, প্রত্যেকটা ডোনারের পিছনে ১০০ টাকা করে আমরা দিই তাদের রিফ্রেশমেন্ট, অর্থাৎ তাদের টিফিন, স্ন্যাক্স এসব দেওয়ার জন্য। এছাড়াও ৫০টা যদি কালেকশন করেন, তাকে আমরা ৫০০ টাকা করে, ৫০-এর বেশি করলে আমরা ১,০০০ টাকা করে তাদেরকে মানে দিই। পার ডোনার? পার ডোনার না। এটা হচ্ছে একটা কনসোলিডেট মানি, অর্থাৎ ৫০ পর্যন্ত আপনাকে দেওয়া হলো ৫০০ টাকা। সেটা করা হয় আমরা বলি প্রচার প্রোপাগান্ডা করার জন্য। এটা আইসি ফান্ড বলা হয়। আচ্ছা, আচ্ছা। আর ৫০-এর বেশি হলে ১,০০০ টাকা আমরা দিই। তার পার ডোনার কিন্তু আমরা ১০০ টাকা দিই, সেটা হচ্ছে রিফ্রেশমেন্ট মানি। মানে ১০০ টাকা প্রত্যেক ডোনার পাবে, আর যারা আয়োজকরা ৫০ জন বা তার বেশি পেলে ৫০০ টাকা করে হবে। আর একদম। ১০০ জনের বেশি হলে ৫০-এর বেশি হলে আমরা ১,০০০ টাকা করে দিই। ১,০০০ টাকা করে হ্যাঁ, দেওয়া হবে আরকি। এই যারা আয়োজক। তারপর যারা তোমরা নিজেদের যে ভেহিকেল বা যারা তোমাদের ব্লাড ব্যাংকের যে গাড়ি, হুম। সেভাবে নিজেরা জিনিসপত্র, ডাক্তার সব তোমরাই নিয়ে আসবে সব? আমাদের টোটাল স্যার টিম থাকে, সেখানে ডাক্তার যেমন থাকে, টেকনিশিয়ান থাকে, সিস্টার থাকে, কাউন্সিলর থাকে, আমাদের যারা ড্রাইভার থাকে, তারা সবাই হচ্ছে একটা ব্লাড ডোনেশন টিমের অঙ্গ হিসেবে কাজ করেন এবং এই রকম মিনিমাম ৬ জন আমাদের থাকে। এই ৬ জনে আমাদের ব্লাড কালেকশন করে সেটা আমরা ব্লাড ব্যাংকে কোল্ড চেইন মেইনটেইন করে নিয়ে আসা হয়। কারণ মনে রাখতে হবে স্যার, এই যে ব্লাডগুলো যেগুলো হচ্ছে লিভিং সেলস, আরবিসি বলুন, প্লেটলেট হুম। বলুন, এগুলো লিভিং সেলস। এই সেলসগুলো আমাদের কোল্ড চেইনে
রাখতে হয় এবং আমরা যখন রক্ত মানে ব্লাড সেন্টারে পৌঁছায় সেখানে আমরা কিন্তু তাকে সেপারেশনের ব্যবস্থা করি। সেখানে আমাদের মেশিন আছে, সেপারেট করে ৩ ভাগে ভাগ করা হয়। ভাগ করার পরে প্রত্যেকটা ভাগের জন্য আলাদা, আলাদা করে তার সেখানে যন্ত্র আছে রেখে দেওয়ার জন্য, প্রিজার্ভ করার জন্য। যেমন আরবিসিকে আমরা ৩৫ দিন থেকে ৪২ দিন রাখতে পারি। যেমন ফ্রেশ ফ্রোজেন প্লাজমাকে আমরা রাখতে পারি ১ বছর, সেটা কিন্তু -৩০ ডিগ্রির নিচে। আর যেমন আমরা অনুচক্রিকা বা প্লেটলেটকে রাখতে হয় প্লেটলেট ইনকিউবেটর কাম শেকার, অর্থাৎ ওটাতে 20 to 24 ডিগ্রি টেম্পারেচারে রাখা হয়। এগুলোই হচ্ছে অপটিমাম টেম্পারেচার তাদের কিন্তু ভালো থাকার জন্য, বাঁচার জন্য সেলগুলোকে। তো এই প্লেটলেট সবচেয়ে কম বাঁচে ৫ দিন আমাদের রাখা যায়। ৫ দিন পরে কিন্তু না যদি পেশেন্টের লাগে ডিসকার্ড করে দিতে হয়। আর আরবিসি থাকে হচ্ছে আমার ৩৫ থেকে ৪২ দিন, আর প্লাজমা থাকে হচ্ছে ১ বছর। অনেকের এরকম ভুল ধারণা থাকে হুম। যে বাড়ির কেউ পেশেন্ট, তার রক্ত প্রয়োজন আর কি, ব্লাড ব্যাঙ্কে যোগাযোগ করবে, বাধ্য নিয়ে এলো, তখন বলে যে এই সব রক্ত নেওয়া ঠিক হবে কি, কার না কি অসুখ আছে, সেই রক্ত নিয়ে যাওয়া হবে কি, বলে এর একটা সন্দেহ প্রকাশ করে আর ইয়েস কি। স্যার। কিন্তু এরকম তো ভয়ের কিছু নেই। স্যার এইজন্য আমাদের এই যে ডোনার স্ক্রিনিং যে ক্রাইটেরিয়াটা, যেটা আমি বলছিলাম একটু আগে, আমাদের ৫ রকমের যে টেস্ট আছে, যদিও সেটা আধুনিক পদ্ধতির টেস্ট হয়, অর্থাৎ আমরা বলি 4th জেনারেশন এলাইজা, এটাতে আমরা টেস্ট করছি, আমাদের গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল সেই ব্যবস্থা করেছেন। এই টেস্টে আমরা HIV 1 and 2, আমরা হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ম্যালেরিয়া, সিফিলিস, এই টেস্টগুলো আমরা করি অ্যাজ পার গাইডলাইন অফ সুপ্রিম কোর্ট। কিন্তু এছাড়াও অনেক রোগ রক্ত দিয়ে সংবাহিত হতে পারে। হুম। সেটার জন্যই আমরা কিন্তু রক্ত যিনি দান করছেন তাকে আমরা পূর্ণ মাত্রায় ইন্টারভিউ করে সিলেকশন করে নিচ্ছি যে আপনি বা একজন দাতা সত্যি রক্তদান করতে পারেন কিনা, তিনি হেলদি ডোনার কিনা। এই হেলদিনেস, এই ব্যাপারটা কিন্তু আমরা দেখে নিই তার কাছ থেকে। সাপোজ আমি একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন, যিনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন তার কাছ থেকে ২ সপ্তাহ আমরা ব্লাড নিই না। কারণ অ্যান্টিবায়োটিক খাওয়া মানেই তার একটা রোগ থাকার সম্ভাবনা আছে এবং সেই রোগ আ যিনি রিসিপিয়েন্ট অর্থাৎ রক্ত নেবেন তার কিন্তু হওয়ার পসিবিলিটি আছে। সেইজন্য আমরা ডোনার স্ক্রিনিং ক্রাইটেরিয়ার দিকে সবচেয়ে বেশি জোর দিই এবং এই কথা বলার অপেক্ষা রাখে না যে টেস্টের ব্যাপারটা যেমন করা হয়, টেস্টেও কিন্তু একটা উইন্ডো পিরিয়ড বলে ব্যাপার থাকে। যেমন আপনি যত ভালো মেথডেই করুন, আপনার ৭ দিন বা ৬ থেকে ৭ দিন এইচআইভির ক্ষেত্রে উইন্ডো পিরিয়ড আপনি এটা থাকবেই। অর্থাৎ বেস্ট মেথড এখনো পর্যন্ত হচ্ছে নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট। তাতে দেখা যায়, তাতেও একজন এইচআইভি যদি মানে সংক্রমিত হন, ৭ দিনের মধ্যে তাকে ডায়াগনোস করা যাবে না। কোনো পৃথিবীতে এমন কোনো পদ্ধতি নেই। কিন্তু আমরা যদি সেই সমস্ত ডোনারদের ঠিক সঠিকভাবে তাদের ইন্টারভিউ করে, তাদের স্ক্রিনিং করে, এক্সামিন করে যদি তার ব্লাডটা নিতে পারি, তাহলে দেখা যায় প্রায় 100% তিনি এই জীবাণুমুক্ত থাকেন এবং তাতে রিসিপিয়েন্টের কোনো প্রবলেম হয় না। তার সাথে আমরা অ্যাডিশনালি কিন্তু ৫ টা টেস্ট করে নিচ্ছি। এই যে টেস্টগুলো করছো, এগুলো সত্যিকারই কি করা হয় না লিখিত? যে একটা লোকে আমি দেখেছি ব্লাড ডোনেশন ক্যাম্পে আর কি, কতক্ষণ ধরে যে তোমার টেস্ট করতে হয় একজন পেশেন্টকে ব্লাড নেবার আগে, সেই টেস্টগুলো কি সত্যি করা হয় স্যার সব একদম একটু নিখুঁতভাবে? একটু এটা আমি কারেকশন করে দিই। কোনো রক্ত নেওয়ার আগে টেস্ট করা হয় না ইউজুয়ালি। যেটা হয়, রক্ত নিয়ে আমরা রক্তটাকে যখন ব্লাড সেন্টারে নিয়ে আসি, তখন আমরা এলাইজা পদ্ধতিতে তার টেস্ট আচ্ছা, করে আচ্ছা, নিচ্ছি। আচ্ছা। এইবার তিনি যদি কোনো কারণে আমরা বলি পজিটিভ বা রিঅ্যাক্টিভ যদি হন, তাহলে সেই ব্লাডটা সঙ্গে ডিসকার্ড করা হয়। উইদিন মিনিটস ডিসকার্ড করতে হয় এবং আমরা অটোক্লেভ করে দিই যাতে করে কোনো আচ্ছা, আচ্ছা। মানে নেওয়ার আগে কোনো না, টেস্ট হয় নেওয়ার না। আগে কোনো টেস্ট আগে করা হয় না। ব্লাড নেওয়া হয়, আ তারপরে তোমরা টেস্ট করে তারপরে দেখো হ্যাঁ, সেই ব্লাডটাকে আর মানে রুগীর কাছে দেওয়া যাবে কিনা? যাবে কিনা ও আচ্ছা, আচ্ছা, এটা। আচ্ছা, আচ্ছা। আর তার আগে যেটা করা হয়, এই বলছিলাম একটু আগেই যে হুম, কথা বলছিল, স্ক্রিনিং করে নেওয়া হয়। হুম, অর্থাৎ ডোনার স্ক্রিনিং, সেই যে পদ্ধতি করা উচিত, হুম। ডোনার ডিফারেল ক্রাইটেরিয়া মেনে সেটা আমরা করে নিই। কোন নাগরিকের হঠাৎ রক্ত ডাক্তারবাবু বললেন এখন রক্ত আপনার জোগাড় করে নিন। তো কি এরা কি পেশেন্টকেই জোগাড় করতে হবে? ডাক্তার হসপিটাল থেকে কি হসপিটাল নিজেরা জোগাড় ব্যবস্থা করে দেয় না? স্যার এই সম্বন্ধে বলে রাখি যে আ যদি এরকম কোনো পেশেন্টের হঠাৎ রক্ত প্রয়োজন হয়ে থাকে, হুম, তাহলে যেটা করা হয় যে ডাক্তার বলে দেন যে এত রক্ত আপনার লাগবে, ইমিডিয়েটলি ব্লাড সেন্টারে আমাদের একটা ইনফরমেশন দিয়ে দেওয়া হয়।
সেইখানে ইউজুয়ালি আমাদের যতগুলো হসপিটাল আছে, খুব ছোট হাসপাতাল বাদ দিলে বাকি কিন্তু সব জায়গায় ব্লাড সেন্টার আছে। সেখানে আমরা ডাক্তার বলে দেয় যে যান, রক্তটা পাওয়া যাবে। এছাড়াও আমাদের একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন আছে। সেই অ্যাপ্লিকেশনে আমাদের গ্রুপ ওয়াইজ কী রক্ত পাওয়া যায় সেটা কিন্তু অ্যাপ্লিকেশন দেখলেই রিয়েল টাইম আ স্টকটা পাওয়া যায়। সেইভাবে সাহায্য করা হয়। তা সত্ত্বেও অনেক সময় হয় রেয়ার ব্লাড, যেগুলো হয় রেয়ার ব্লাড গ্রুপ হয়তো সবসময় স্টকে থাকে না। সেগুলোর জন্য কিন্তু আমরা বলা থাকে যে ইমিডিয়েটলি স্টেটের আমাদের একটা টিম আছে, যেটা র্যাপিড রেসপন্স টিম, তাদেরকে ফোন করা হয়। ফোন করলে আমরা বিভিন্ন জায়গা থেকে রেয়ার কোথায় আছে এটা জেনে, দরকার হলে ডোনারকে যে ডোনার কোথায় আছেন তাকে ডেকে আমরা তার ব্লাডটা নিয়ে আমরা সেটাকে দিই। রেয়ার ব্লাড গ্রুপের মধ্যে আপনারা শুনে থাকবেন যেটা হচ্ছে ভীষণ মানে মাঝে বিপদে পড়তে হয় মানুষকে, সেটা হচ্ছে বম্বে ব্লাড গ্রুপ। বম্বে ব্লাড গ্রুপ এমন একটা ব্লাড গ্রুপ যেখানে কয়েক হাজারে একটা পাওয়া যায়। আমাদের কাছে সেরকমও কিন্তু প্রায় ৬০ থেকে ৭০টা ডোনারের লিস্ট আমাদের কাছে আছে। বোম্বে ব্লাড গ্রুপ বম্বে ব্লাড গ্রুপ। নামই শুনিনি তো। বম্বে ব্লাড গ্রুপ যেটা হচ্ছে, হ্যাঁ, এটা সম্বন্ধে বলা দরকার। আপনারা জানেন যে এ, বি, এবি এবং ও হুম। এরকম পজিটিভ এবং হ্যাঁ। নেগেটিভ ব্লাড আছে। এছাড়াও বম্বে ব্লাড গ্রুপ বলে একটা ব্লাড গ্রুপ আছে, যেটা কেন এরকম নাম হয়েছে তার কারণ হচ্ছে ডক্টর ভেন্ডে বলে একজন বম্বেতেই এটা আবিষ্কার করেছিলেন, একজন ফিজিওলজিস্ট। তিনি ১৯৫২ সালে আবিষ্কার করেন। এজন্য নাম দেন বম্বে ব্লাড গ্রুপ। বম্বে ব্লাড গ্রুপ ইজ এ ভেরি, ভেরি রেয়ার গ্রুপ, যেটা কিন্তু একমাত্র বম্বে গ্রুপের ব্লাডই তাকে দিতে হবে, আদারওয়াইজ তাকে বাঁচানো যাবে না। বাবা। ব্লাড গ্রুপ নিয়ে স্যার প্রচুর কাজ হয়েছে। সেই কাজগুলো আমি বলছি না, শুধু এটুকু জানি এবি এবং ও এটা হচ্ছে একটা ব্লাড গ্রুপ, এবিও সিস্টেম। এখন ব্লাড গ্রুপের সংখ্যা যদি বলা হয় আশ্চর্য হয়ে যাবেন, মোর দেন 45 গ্রুপস এরকম আছে। না, আমরা তো 4টেই জানি। না, মোর দেন 45, সে দু একটা নাম বললে বুঝতে পারবেন, যেমন আরএইচ সিস্টেম, যেমন কেল, ডাফি, এমএনএস, লুথেরান, ইন্ডিগো, এরকম প্রচুর গ্রুপ আবিষ্কার হচ্ছে। যদিও এগুলো মাইনর গ্রুপ, বাট এখন ট্রান্সফিউশন মেডিসিন সেই জায়গায় চলে গেছে। একটা প্যারাডাইম শিফট হয়ে গেছে। ও। সো সেই জন্য রক্তবিজ্ঞান এখন একটা কিন্তু একটা বড় জায়গায় এসছে, এবং আমাদের এমডি ট্রান্সফিউশন মেডিসিন কিন্তু পড়ানো হয় এই জন্য। আগে যেটা ছিল না, পশ্চিমবঙ্গে প্রথম ২০১০ সাল থেকে শুরু হয়েছে এমডি ট্রান্সফিউশন মেডিসিন, অর্থাৎ শুধু রক্ত সঞ্চালন পদ্ধতি কি করা হবে, রক্ত নিয়ে রিসার্চ, রক্ত নিয়ে আলোচনা, সব কিছু কিন্তু রক্তবিজ্ঞান নিয়েই এই এমডি কোর্সটা চালু হয়। এটা আমাদের এখানে নাম দেওয়া হয়েছে ইমিউনোহেমাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন, এমডি। বা এটা জানতে ছিল না তো। এমডি ব্লাড ট্রান্সমিশনের উপরে এমডি করা হয়? ইয়েস স্যার, এটা করা হয়। আমি একজন এমডি ট্রান্সফিউশন মেডিসিন করেছি, বাহ। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় ২০ জনের বেশি এখনো পর্যন্ত বেরিয়ে গেছে এটা এমডি ট্রান্সফিউশন কিন্তু মেডিসিন আগে করে। তো ছিল না এটা। আগে ছিল না স্যার। ২০১০ সালে আমরা মেডিকেল কলেজ, যেটা কলেজ স্ট্রিটে আছে, সেখান থেকে এটা ২টো সিট আছে, এই ডিগ্রিটা পাওয়া যায়। বাহ, নতুন জিনিস তো একটা। হ্যাঁ, দুটো নতুন জিনিস জানলাম। এই ব্লাড গ্রুপ যে এত হয়, ৪৫ রকমের ব্লাড গ্রুপ হ্যাঁ, হয়, এ তো হ্যাঁ, জানাই ছিল না। একদম, তারপরে আবার বোম্বে ব্লাড গ্রুপ, এ আর একটা নতুন কথা। একদম স্যার। ৩ নম্বর হচ্ছে ব্লাড ট্রান্সমিশনের যে এই নিয়ে পড়াশোনা হচ্ছে, এমডি করা হচ্ছে, এইটাও একটা নতুন দিক। বাহ! অনেক দূর, অনেকটা এগিয়ে গেছি আমরা অনেক বিষয় আর কি। হ্যাঁ স্যার। কিন্তু তোমাদের ব্লাড যেটা কালেকশানে আছে, সেটা শীতকালে আমি দেখেছি এইটার প্রচলনটা বেশি। কিন্তু গরমকালে তো এই ডিমান্ডটা কী করে পূরণ হয় এগুলো? ঠিকই বলেছেন যে শীতকালে আমাদের আমরা কালেকশন সম্বন্ধে একটু বলে রাখি। আমাদের টোটাল কালেকশন আমাদের গভর্নমেন্ট ব্লাড ব্যাংকে প্রায় ১০ লক্ষ বছরে, এবং প্রাইভেট এবং গভর্নমেন্ট যদি একসাথে করা যায় তো হিসেবটা প্রায় ১৭ লক্ষর মতো হয়। আমাদের টোটাল পপুলেশন এখন আছে হচ্ছে প্রায় ১১ কোটির মতো। তো এটা হিসেব আছে যে ম্যাক্সিমাম 2% হচ্ছে সাফিসিয়েন্ট। তো 2% এখনও আমাদের হয়নি। আরও ৩ লক্ষ প্রায় আমাদের কিন্তু ঘাটতি থাকেই। আবার রেশনাল ইউজ অফ ব্লাড যেটা করা হয়, বহু জায়গায় আমি বলতে নেই নিজে ডক্টর, যদিও ডাক্তারদের যে রেশনাল ইউজ সেটাও ঠিক হয় না। যার ব্লাড হয়তো দেওয়ার দরকার নেই, ক্রনিক অ্যানিমিয়া, তার ক্ষেত্রেও ব্লাড দেওয়া হচ্ছে। ক্রনিক অ্যানিমিয়া ডাজন্ট নিড এনি ট্রান্সফিউশন। ক্রনিক অ্যানিমিয়া কিন্তু আমরা ইভ্যালুয়েশন করে দেখা যায় যদি আয়রন ডেফিসিয়েন্সি, আয়রন দেওয়া উচিত। আয়রন ইনজেকশন দিলে খুব তাড়াতাড়ি হিমোগ্লোবিন বাড়ে। যদি ভিটামিন ডেফিসিয়েন্সি হয়, ভিটামিন B12 বা আমাদের ফলিক অ্যাসিড, সেখানে দিলে তার বাড়ে। এছাড়াও যদি ধরুন কারো কর্টিকোস্টেরয়েড দরকার হয়, সেখানেও বাড়ে, যেখানে অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া এগুলো আছে ডিজিজ যেগুলো। তো এই ক্রনিক অ্যানিমিয়া বা এইসব ডিজিজগুলোতে ব্লাড দেওয়া হচ্ছে, সেজন্য রেশনাল ইউজ হচ্ছে না।
এই জন্য WHO বলেছেন যে ম্যাক্সিমাম কিন্তু 1%ই কিন্তু আমাদের রেশনাল হওয়া উচিত, মানে ইউজটা হওয়া উচিত। আমরা কিন্তু কালেকশন করছি প্রায় 1.7%, 1.6%। হুম, তো তা সত্ত্বেও আমাদের ঘাটতি হচ্ছে। গরমকালে আমাদের যেহেতু একটা একটা টেম্পারেচার 40-45 ডিগ্রি হয়ে যায়, সেজন্য বহু মানুষ রক্ত দান করতে চান না। শীতকালে আমাদের এটা কিন্তু প্রায় অনেকটাই আমরা যা আমাদের দরকার তার চেয়ে বেশি আমাদের কালেকশন হয়। এই গরমকালে কালেকশনটা আমাদের কিন্তু আমাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। গরম এবং সামার এবং ফেস্টিভ্যাল, এই দুটো। ফেস্টিভ্যালের সময় মানুষ দিতে চান না। এই যেমন মুসলিম ভাইদের রোজা, এই সময় আমরা পাই না সে জায়গায় ব্লাড। এই যেমন দুর্গাপূজা, কালীপুজো, এই সময় আমাদের কিন্তু রক্তের অভাব হয়ে থাকে। এই সময় আমরা আমাদের আমাদের আটমোস্ট এফোর্ট দিয়ে আমরা চেষ্টা করি কালেকশন করার, যে ছোট, ছোট ক্যাম্প করি। সন্ধেবেলা ক্যাম্প করা হয়। আমরা গাড়ি করে ডোনার নিয়ে এসে ব্লাড সেন্টারের মধ্যে ক্যাম্প করা হয়, ছোট, ছোট ক্যাম্প। এইভাবে আমরা মোটামুটি চালাচ্ছি। কিছু, কিছু ক্ষেত্রে আবার ব্লাড ব্যাংক রিপ্লেসমেন্টও করে, যে আপনি একটা ডোনার নিয়ে আসুন, তাহলে দিতে পারবো, আপনার এই ব্লাডটা আমাদের স্টকে নেই। এটাও করে আমরা মোটামুটি রক্ত নিয়ে সাধারণত বলা যায় এখানে খুব বেশি কয়েক বছর ধরে কোনো আমাদের কিন্তু নিউজ পেপারে আসেনি যে রক্ত নেই বলে, ঘাটতি আছে বলে। তো রক্ত তো কালেকশন করার পর তো রক্ত তো বেশি দিন থাকা রাখা যাবে না। হুম। এটা তো একটা ওই ৩৫ দিন। কিন্তু ম্যাক্সিমাম ৩৫ দিন। হুম, কিন্তু যখন গরম থাকে তখন মারাত্মক গরম থাকে অনেক দিন। হুম। সেই সময়টা খুব তো অসুবিধাজনক ব্যাপার। এটা ঠিকই। তখন আমাদের ওই পদ্ধতি নিতে হয় যে গরম যখন থাকে তখন আমাদের কালেকশনটা ওইভাবে করতে হয়, ছোট, ছোট ক্যাম্প করতে হয়। অর্থাৎ মানুষ দিতে পারছে না। আর আমাদের কাছে আরেকটা বলতে আমি ভুলে যাচ্ছিলাম, আমাদের কাছে ১০ টা এসি গাড়ি আছে। যেখানে কিন্তু ৩ টে করে কাউচ আছে, সেখানে ডোনেশনটা করা যায়। ১০ টা এসি কি সারা রাজ্যে মিলিয়ে? সারা রাজ্যে মিলে। এটা আমাদের কম আচ্ছা। হলেও। হুম। আর রিসেন্টলি আমরা আরো ১২ টা নিয়েছি, কিন্তু সেগুলো ডোনেশন করা যায় না, এসি গাড়ি। সেগুলো হচ্ছে রক্তটাকে পরিবহন করা যেতে পারে। ফ্রিজ-ট্রিজ এগুলো থাকে এর মধ্যে। কিন্তু এই ১০ টা গাড়ি আমাদের যেটা করা হয় বহু জায়গায়, এটা প্লাইং থ্রু আউট দ্য স্টেট। তারা কিন্তু কালেকশন করে এবং এই ১০ টা গাড়ি থেকে আমরা বছরে প্রায় ১.৫ থেকে ২ লাখ কিন্তু কালেকশন করি, কম না সেটা। বাহ! এই গাড়িগুলোতে। কিন্তু এরা ৩ টে কাউচ আছে, ৩ টে কাউচে ডোনার, সেখানে আমরা ডোনেশনটা নিতে পারি, বাসের মধ্যেই। তো এটা একটা পরিকল্পনা আছে। আমরা যদি আরো কিছু গাড়ি করতে পারি, দেখা যাক, যদি অ্যাপ্রুভ করে হায়ার অথরিটি তাহলে করতে আচ্ছা, পারব। আমি নিজেও দেখেছি যে কিছু, কিছু হসপিটালে সকাল থেকে না সাধারণ গরিব মানুষ খুবই মানে আর্থিকভাবে দুর্বল। তারা কি কিছু রোজগারের জন্য ব্লাড ডোনেট করে। ঘটনা সত্যি? এটা আমি ওই জন্যই জিজ্ঞেস করেছিলাম। বলছেন আমরা ব্লাড ডোনেট করি নিয়মিত। মানে ৩ মাস ৪ মাস অন্তর, অন্তর করি এবং একটা টাকা পাই। এরকম হয়? আ এটা মানে প্রফেশনাল ব্লাড ডোনেশন ব্যান করে সুপ্রিম কোর্ট, যতদূর সালটা মনে পড়ছে 1996 থেকে ব্যান করা হয় প্রফেশনাল ব্লাড ডোনেশন। এরকম আমাদের কাছে কোনো রিপোর্ট নেই। তবে অতীতে এটা থাকলেও থাকতে হুম, পারে, বহু লোক এরা করে। আ কিন্তু যাই হোক, প্রফেশনাল ব্লাড ডোনেশনের কিছু খারাপ দিক আছে, যেটাতে দেখা যায় যে এই রক্তবাহিত রোগ কিন্তু সংক্রমিত হওয়ার পসিবিলিটি থাকে রিসিপিয়েন্টদের, যারা রক্ত নেয়। তো প্রফেশনাল ব্লাড ডোনেশন আমরা চেষ্টা করি, বহু প্রচারের মাধ্যমে এনেছি, কেউ এরকম করবেন না, কাউকে জোর করে ধরে আপনি আপনার পেশেন্টের ক্ষতি করবেন না বলে আমরা প্রচারের আলোয় আনতে চাই। বহু জায়গায় এরকম আমাদের বলা হয়, সাইনেজ দেওয়া হয়, মিটিংগুলোতে বলা হয়, সব জায়গায় যারা অর্গানাইজার আছে তাদেরকে বলা হয় প্রফেশনাল ডোনেশন যেন কেউ না করে। তবে তা সত্ত্বেও আমি জানি না, আমার কাছে কোনো রিপোর্ট নেই আ যে এটা চলছে কিনা। এগুলো তো শুনলাম অনেক কাজের কথা, অনেক অজানা জিনিস আমরা জানতে পারলাম। কিন্তু আমি যে শুনেছি এসবিটিসি স্টেট ব্লাড ট্রান্সমিশন ট্রান্সমিশন কাউন্সিল। কাউন্সিল এইটা তুমি কর্ণধার। এটাই তুমি সর্বেসর্বা। তো এর কাজটা কি এবং কিভাবে কাজ করছো? এই সম্পর্কে আমাদের পশ্চিমবঙ্গের লোক খুব একটা জানে না। একটা ট্রান্সমিশন কাউন্সিল তৈরি হয়েছে স্টেট ব্লাড হুম। এইটা জানে না। এর কাজটা কি? হ্যাঁ, সেটা বলা দরকার স্যার। অ্যাকচুয়ালি রক্ত ব্লাড সেন্টারগুলোর লাইসেন্সিং অথরিটি হচ্ছে ড্রাগস অ্যান্ড কসমেটিক অ্যাক্ট অনুযায়ী ড্রাগ কন্ট্রোল অথরিটি। আর এসবিটিসি নতুনভাবে তৈরি করার যে প্রয়োজনীয়তা হলো, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের একটা 1996 এ একটা রায় দেয়, যাতে যেহেতু রক্ত আ বিজ্ঞান, এটাকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয়, অর্থাৎ ব্লাড সেফটি, সেফ হুম, ডোনার অ্যান্ড সেফ রিসিপিয়েন্ট, অর্থাৎ সেফ ব্লাড যদি পেতে হয়, হুম, তাহলে
এখানে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল যেমন গঠন করতে হবে প্রত্যেকটা স্টেটে, তেমনি ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলও গঠন করা আছে। তো এটা হচ্ছে একটা বডি, স্ট্যাটুটারি বডি, যা কিন্তু সমস্ত টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে রেগুলেটরি অ্যাসপেক্ট সবই কিন্তু আমরা পরিচালনা করি। ড্রাগস কন্ট্রোল অথরিটি যে লাইসেন্স দেয় সেখানেও কিন্তু এসবিটিসির এক্সপার্ট, ট্রান্সফিউশন মেডিসিনের এক্সপার্টরা কিন্তু জয়েন্ট ভিজিট করে দেখে তারপরেই কিন্তু একটা ব্লাড সেন্টারের লাইসেন্স দেওয়া হয়, এবং জয়েন্ট ভিজিট বহু জায়গায় করা হয় যাতে করে এই যে টেকনিক্যাল এক্সপার্টাইজ যেটা, অর্থাৎ ডাক্তারবাবুদের, যেটা একমাত্র এসবিটিসিরই আছে, সেই এক্সপার্টাইজের সাথে ড্রাগস কন্ট্রোল অথরিটি যুগ্মভাবে দেখে নেওয়া হয় যে এখানে সত্যি সত্যি এই ব্লাড সেন্টার সত্যি সত্যি সেফ ব্লাড বা এই প্রসিডিওর যেগুলো চলছে অ্যাক্টিভিটি, সেগুলো কিন্তু যাতে করে যেমন সেফ ব্লাড অ্যান্ড অ্যাডিকুয়েট ব্লাড পাওয়ার মতো আছে কিনা সেটা কিন্তু দেখে নেওয়া হয়। সেই জন্যই এসবিটিসি এবং এনবিটিসি গঠনের কিন্তু প্রাইমারি এর কিন্তু উপলব্ধি প্রয়োজনীয়তা হলো, এবং এটা সব রাজ্যে একটা করে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল আছে যারা এই কার্যটা করে যাচ্ছে, এবং দিল্লিতে আমাদের ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল আছেন। কিন্তু কিন্তু ব্লাড ব্যাংকের সম্পর্কে হোক বা ব্লাডের সংগ্রহ সম্পর্কে হোক, যারা প্রাইভেট জায়গা থেকে ব্লাড নেয়, এরা শোনা যায় অনেক ব্ল্যাকে, অনেক বেশি দামে, মানে কখন 500, 1000 অবস্থা বুঝে। এবং গরিব মানুষ কিন্তু মানে খুবই বিভ্রান্ত হয়, এবং তাদের ক্ষতি দরকার আছে, পেশেন্ট এত গুরুতর অসুস্থ, রক্ত দরকার, কোথাও রক্ত পাচ্ছে না, চলে গেলে ওখানে 500, 1000, 2000, 3000 টাকা নাকি এসব নিচ্ছে। এই ঘটনাগুলো কী করে এড়ানো যায় বা কী কারণটা কী? এটা স্যার রক্ত সঞ্চালন অর্থাৎ ব্লাড ট্রান্সফিউশন আমরা বলি যে মোস্ট কমন একটা মেডিকেল ইন্টারভেনশন। যেহেতু রক্ত দিতে হবে এই কথাটা শুনলেই আমাদের পেশেন্টের বাড়ির লোকরা সত্যি তাদের অবস্থা খারাপ হয়, এবং রক্ত কখনোই ইমার্জেন্সি ছাড়া দেওয়া হয় না, না। উচিতও না। সেজন্যই এটা হয়, এবং এর সুযোগ হয়তো অনেকেই নেন না আমি বলছি না, নেন। তো এটা আমাদের একটা ম্যাসিভ বা এক্সটেন্সিভ অ্যাওয়ারনেস ছাড়া তো সম্ভব নয়। এবং আপনাকে বলে রাখি স্যার, আমাদের যে রক্তদানও যে করে, আমাদের দেশে 2% লোক রক্তদান করছেন না, অথচ এলিজিবল কত? এলিজিবল হচ্ছে 32.2%। অর্থাৎ সমস্ত রোগ বাদ দিলে 18 থেকে 65 অবধি রক্তদান করতে পারেন কিন্তু 32.2%। রক্ত যদি আমার একটা ব্লাড সেন্টার রক্তে যদি আমাদের ভরা থাকে, তাহলে কিন্তু এগুলো হয় না কখনোই। রক্তের অভাব থাকে বলেই কিন্তু এই সুযোগটা বহু যারা আনস্ক্রুপুলাস পারসন বা যারা অসাধু ব্যক্তি এটা করে থাকে। এটা করে না তা না, করে থাকে। অনেক দাম দিয়ে রক্ত কিন্তু তাদের নিতে হয়। তো আমরা বলেছি যে এইরকম কোনো যদি খবর থাকে আমাদের কিন্তু স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলে খবর দিন, যারা এটা নিচ্ছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এর মধ্যে কি কোনো ব্যবস্থা নিয়েছো? দু একটা জায়গায় নিয়েছি, আমি নাম করছি না স্যার, এই জায়গায় বলা উচিত হবে না। হ্যাঁ। যেমন আমরা কলকাতার মধ্যে দু একটা জায়গায় আমরা করেছি এবং এনকোয়ারি হয়েছে। আরও রিসেন্টলি আরেকটা জায়গায় এরকম প্রবলেম হয়েছে নার্সিংহোম, সেখানেও আমরা কিন্তু ব্যবস্থা নেব, এনকোয়ারি করব। অলরেডি অর্ডার হয়ে গেছে এনকোয়ারি করার। বা ব্লাড ব্যাংকের তো দারুণ দারুণ কাজ করছো তোমরা। ওইটা অনেকেরই জানা মানে স্যার জানা যায়নি। আরও দু একটা কথা স্যার বলি, যেটা ভীষণ আমাদের কাছে একটা বিরাট বলতে পারেন অভিনব, যেটা আমরা ওয়েস্ট বেঙ্গল করেছি, যেটা অন্য কোনো স্টেট এখনও পর্যন্ত করতে পারেনি। সেটা হচ্ছে ফেনোটাইপ ম্যাচ ট্রান্সফিউশন টু দ্য রিসিপিয়েন্ট। এটা একটু জটিল হচ্ছে, কারণ কি ফেনোটাইপ ম্যাচ মানে যে রক্ত যখন আমরা ক্রস ম্যাচ দিই, অর্থাৎ ডোনার এবং রিসিপিয়েন্টে ক্রস ম্যাচ করা হয়, তাতে করা হয় এবিও গ্রুপটা মেনলি দেওয়া হয়, এবিও আর এইচ, এই দুটো ম্যাচ করে দেওয়া হয়। এছাড়াও আমরা কিন্তু আরও 5খানা অ্যান্টিজেন ম্যাচ করে দিই। সেটা দেওয়ার প্রয়োজনীয়তা হয় থ্যালাসেমিয়া এই বাচ্চাগুলোর জন্য। তার কারণ হচ্ছে যদি আপনার এই ফেনোটাইপ ম্যাচ করে না দেওয়া হয়, তাহলে তাদের মধ্যে একটা এই থ্যালাসেমিয়া পেশেন্টদের যারা রিপিটেড ট্রান্সফিউশন পায়, তাদের কিন্তু একটা অ্যালো অ্যান্টিবডি বলে ডেভেলপ করে। সেই অ্যালো অ্যান্টিবডিগুলো যে রক্ত দেওয়া হয়, সেই রক্ত সেলগুলোকে অর্থাৎ আরবিসিগুলোকে ভেঙে দেয়। এইটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কিন্তু ফেনোটাইপ ম্যাচ ট্রান্সফিউশন, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ব্যবস্থা করেছে, এটা কস্টলি একটু, বাট আমরা এই ফেনোটাইপ ম্যাচ ট্রান্সফিউশন দিলে থ্যালাসেমিয়া যে বাচ্চাগুলো, তারা কিন্তু নর্মাল লাইফ এক্সপেক্টেন্সি তারা পায়। প্রায় 60 বছর 65 বছর তারাও বাঁচতে পারে, তারা বিয়েও করতে পারে। এইটা কিন্তু আমরা করেছি রিমার্কেবল। যদিও আমি বলছি না যে থ্যালাসেমিয়া এইভাবে প্রিভেনশন করা যায়, কিন্তু যারা জন্মালো তাদের তো কোনো দোষ নেই।
তাদেরকে যাদের লাইফ যাতে সঠিকভাবে তারা পরিচালনা করতে পারে সেই জন্য এটা আমরা করেছি। এবং আমাদের বহু ইনস্টিটিউট, আমরা সেন্ট্রাল ব্লাড ব্যাংক থেকে শুরু করে এনআরএস মেডিকেল কলেজ, আরজিকর মেডিকেল কলেজ, আসানসোল, বাঁকুড়া মেডিকেল কলেজ, এগুলোতে আমরা কিন্তু ফেনোটাইপ ম্যাচ ট্রান্সফিউশন দিচ্ছি থ্যালাসেমিয়া রুটিনলি, যেটা কিন্তু সরকার এই ব্যবস্থাটা করে দিয়েছে। মানে থ্যালাসেমিয়ার যে যারা রোগাক্রান্ত সে বাচ্চাদের বা কারু, তাহলে চিন্তার কারোর কারণ নেই। তোমরা সরকারি দপ্তর থেকে নানা রকম ব্যবস্থা আছে, তাদেরকে নিয়মিত রক্ত সরবরাহ করা, তাই তো? একদম স্যার, নিয়মিত রক্ত সরবরাহ এবং তাদের এক্সট্রা ক্রস ম্যাচ যেটা ফেনোটাইপ ম্যাচ ট্রান্সফিউশন আমরা দিচ্ছি। অর্থাৎ আরবিসিগুলোকে ম্যাচ করে ট্রান্সফিউশন, অ্যান্টিজেন ম্যাচ করে ট্রান্সফিউশন দেওয়া হয়, যেটা কিন্তু এটা মডার্ন ট্রিটমেন্ট থ্যালাসেমিয়ার জন্য একটা যুগান্তকারী পদ্ধতি। এটা আমরা কিন্তু গভর্নমেন্টই আমাদের এটা করেছে এবং এই জন্য পশ্চিমবঙ্গ সরকার এটা দীর্ঘ ৪-৫ বছর ধরে এটা চলছে আমাদের এই প্রজেক্টগুলো। এছাড়াও আমরা এখানে যেটা করতে পেরেছি সেটা হচ্ছে একটা ডোনার, প্রায় ৪০০ থেকে ৪৫০ ডোনার আমরা, যারা ডেডিকেটেড ফর থ্যালাসেমিয়া পেশেন্ট। কেন থ্যালাসেমিয়া কথাটা আমরা বললাম? একমাত্র থ্যালাসেমিয়া যারা পেশেন্ট, যারা মাল্টিপল ট্রান্সফিউশন পায়, সারা জীবনে প্রায় ৪০০-৫০০ বার তারা ব্লাড পায়, সেই সমস্ত পেশেন্ট হচ্ছে তাদের ফ্যামিলি, তাদের ডিভাস্টেটেড মেজারেবল কন্ডিশন, সেই দিকে লক্ষ্য রেখে আমরা এই ব্যবস্থাগুলো করেছি এবং তাদের জন্য ডেডিকেটেড ফেনোটাইপ ম্যাচড ডোনার আমরা তৈরি করেছি প্রায় ৪০০ থেকে ৫০০। অর্থাৎ সেই সমস্ত ডেডিকেটেড ডোনারদের বলা হয় যে আপনারা ক্যাম্পে ব্লাড দেবেন না, আপনারা ব্লাড সেন্টারে আসুন, আপনার ব্লাড আরেকজন পেশেন্ট যে থ্যালাসেমিয়া তার পক্ষে প্রিসিয়াস, কেন আপনারটা ফেনোটাইপ ম্যাচ করছে, সেই ব্লাডটা নিয়ে আমরা থ্যালাসেমিয়া বাচ্চা যার ম্যাচ করে তাকে দিই, তার ফলে তার কিন্তু কোয়ালিটি লাইফ সে লাভ করছে। কী করে বোঝা যাবে ফেনোটাইপ ম্যাচ করছে কিনা? আমার আগে আমরা জানতে পারবো কি আমারটা ম্যাচ করবে কিনা আর অন্যটা এটা ম্যাচ স্যার করবে একটা কিনা? পদ্ধতি আছে, কিছু আমাদের রিয়েজেন্ট আছে যেগুলোকে আমরা বলি অ্যান্টিসেরা, অর্থাৎ অ্যান্টিসেরা ইজ নাথিং বাট অ্যান্টিবডি। সেই অ্যান্টিসেরাগুলো ল্যাবরেটরিতে তৈরি হয়, সেগুলো নিয়ে আমরা যদি আপনার আরবিসি টেস্ট করি, কারণ মনে রাখতে না, হবে না, যে সেটা তোমরা তো করছো, আমরা করছি। কিন্তু আমি বলছি যে অনেক মানুষ আছেন বা কলেজের স্টুডেন্ট আছে যারা ব্লাড দিতে চায় এবং তাদের যদি থ্যালাসেমিয়ার পেশেন্টের জন্য উপযুক্ত রক্ত তাদের আছে কিনা তারা যদি জেনে নিতে পারে, তারা স্বেচ্ছায় তারা গিয়ে রক্ত একদমই দিতে স্যার, পারে। একদমই স্যার, এইটাই আমরা করছি। আমরা আমাদের যারা প্রত্যেকটা ব্লাড সেন্টারের কাউন্সিলর আছে তাদেরকে বলছি, তোমরা ইয়াং, এনার্জেটিক এই সমস্ত যাদের দেখে, কারণ আমাদের সবার ডেটা থাকে ডকুমেন্টেড, কোন ডোনার, তার কোথায় বাড়ি, কত বয়স, তাদেরকে ফোন করা হচ্ছে। তাকে বলা হচ্ছে যে আপনার যে রক্ত সেটা ফেনোটাইপ টিপিক্যালি ম্যাচ করেছে আরেকজন সামথিং, সাপোজ একটা বাচ্চা, এই বাচ্চাটা ম্যাচ করেছে। আপনি কি ডেডিকেটেড ডোনার হতে পারবেন? তো আমার হচ্ছে হ্যাঁ, আমি যদি উপকারে লাগে নিশ্চয়ই হতে পারবো। তাহলে তার নামটা আমরা নথিভুক্ত করছি। তাকে আমরা অ্যাডভাইস দিচ্ছি, আপনি ক্যাম্পে ডোনেট করবেন না। আপনার এই বাচ্চা যখন ট্রান্সফিউশন নিতে আসবে তার আগে আপনাকে ডেকে নেব। এইভাবে আমরা কিন্তু করেছি এটা। দেখো ব্লাড ব্যাংক কত ভালো ভালো কাজ করছে, সত্যি জানতামও না। অথচ দেখো রাজ্যের বেশ কিছু জায়গায় আমি শুনেছি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা হেলথের ব্যাপারে অনেক অভিযোগ উঠে। এই ডাক্তারের হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট পায় না, ভাঙচুর হয়, নানা রকম। অথচ দেখো এই নিঃশব্দে নীরবে কিন্তু তোমাদের স্বাস্থ্য দপ্তরেরই ব্লাড ব্যাংক এত ভালো কাজ করছে। তো আমি বলছি এইটা একটা কিন্তু ভাবার দিক। এই যে অভিযোগগুলো যে উঠছে সেগুলো মানে একতরফা উঠছে, তার মানে তো? স্যার, এটা ঠিকই বলেছেন। অ্যাকচুয়ালি আমরা যতটা কাজ করছি সেটা আমাদের প্রচারের আলোয় আমরা আনতে পারছি কেন না। আনোনি প্রচারে? যে সত্যিকারে সেটা আমাদের সাধারণ মানুষের সত্যিই উপকারের জন্য যেটা করছো সেটা জানাবে না? তাহলে সাধারণ মানুষ জানতে পারবে যে না, আমার রক্তের প্রয়োজন হলে সরকার আছে, এটা লোককে জানাতে হবে। সত্যি যদি থাকে, তুমি যেটা বললে আরকি। একদম। আমরা চেষ্টা করছি স্যার যতটা সম্ভব এটা প্রচারের আলোয় আনার। অ্যাকচুয়ালি সরকারি পরিষেবা যতটা দেওয়া হয় সেটা প্রচার অতটা পায় না। যেটা আবার বেসরকারি ক্ষেত্রে দেখা যাবে যতটা সেবা দেয় তার চেয়ে প্রচার অনেক বেশি তাদের। সেই তো। কিন্তু আমাদের সেই সিস্টেম বা এটা ডেভেলপ এখনো হয়নি। তবে শুরু হয়েছে। আমরা রিসেন্টলি মানিকতলা যে সেন্ট্রাল ব্লাড ব্যাংক আছে, যেটা বিগেস্ট স্ট্যান্ড অ্যালোন ব্লাড ব্যাংক ইন ইন্ডিয়া, যেটাতে আমাদের ৭০,০০০ কালেকশন কিন্তু প্রতি বছর হয় এবং সব মিলে কম্পোনেন্ট প্রায় ২ লক্ষ হয়। ২ লক্ষ কম্পোনেন্ট। এই ব্লাড সেন্টারের ওপরে আমরা একটা ১৬ ফুট বাই ১০ ফুট একটা আমরা এলইডি টিভি লাগিয়েছি। সেখানে কন্টিনিউয়াস এটা প্রচার চলছে, যেটা আমরা আরও বহু জায়গায় রেপ্লিকেট করার চেষ্টা করছি। দেখা যাক আমাদের যে কার্যপ্রণালী কতটা আছে সেগুলো আমরা সব মানুষের কাছে মানিকতলা আনার চেষ্টা ব্লাড করব। ব্যাংকটা ভারতবর্ষের সবচেয়ে বড় একদম ব্লাড ব্যাংক। স্ট্যান্ড অ্যালোন ব্লাড ব্যাংক। স্ট্যান্ড কিন্তু অ্যালোন মানে হচ্ছে এটা হসপিটাল অ্যাটাচ নয়।
এই ব্লাড সেন্টার অ্যাকচুয়ালি যেটা আমি বলছিলাম প্রথম ভারতবর্ষের ব্লাড সেন্টার কিন্তু এশিয়ার মধ্যে, যেটা আগে ট্রপিক্যাল মেডিসিনে ছিল। আমি এতক্ষণ ধরে দেখছি তোমার সঙ্গে আলোচনা করলাম, এখন আমি ব্যাপারটা আমার আলোচনার শেষের দিকে এখন, কিন্তু দেখলাম তুমি ব্লাড ব্যাংক উচ্চারণ করছো না, আমি ব্লাড ব্যাংক বলছি, তুমি ব্লাড সেন্টার বলে যাচ্ছ আর কি। মানে এখন স্যার, যে ব্লাড ব্যাংকের নামটা ব্লাড সেন্টার হয়ে গেছে সেটা ভালো মতোই বুঝতে পারছি। এখন আমার শেষ একটা তোমাকে বক্তব্য, তা হচ্ছে তুমি এই ব্লাড ব্যাংক সম্পর্কে, প্রচুর মানুষ শুনছে তো আজকে, দেখছে দর্শকরা, তাদের সম্বন্ধে যদি কিছু বলার থাকে, ব্লাড ব্যাংক সম্বন্ধে, রক্ত যাদের প্রয়োজন তাদের কাছে কিছু বলার থাকে, কোথায় রক্ত দরকার পড়লে কোথায় যোগাযোগ করবে, কিভাবে করবে, কিছু বলার থাকলে তুমি তাদের উদ্দেশ্যে বলতে পারো। জাস্ট দু একটি কথা বলবো। প্রথম কথা, আমি যেহেতু নিজে একজন ভলেন্টারি রিপিট ডোনার, আমি প্রত্যেক 3 মাস ছাড়াই ব্লাড দিই ও, এবং সত্যিই খুব আনন্দের এটা। আমি দর্শকদের সবাইকে বলব যে আপনারা রক্ত দান করুন। রক্ত দান করলে ক্ষতি তো হয়ই না, উপরন্তু কিন্তু অনেকগুলো উপকার হয়, যেটা আমি আগেই বলেছি। এবং যে উপকার, যেটা রক্ত যারা গ্রহীতা অর্থাৎ রিসিপিয়েন্ট, তাদের জীবনে কিন্তু তাদের একটা বিরাট বড় আশীর্বাদ। কারণ বহু থ্যালাসেমিয়া পেশেন্ট আছে আমাদের রাজ্যে, প্রায় 20,000 নথিভুক্ত ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া পেশেন্ট আছে। তাদের যদি বছরে দুবারও মাসে দুবারও ব্লাড লাগে, তাহলে কিন্তু প্রায় 4,80,000 ব্লাড লাগে। তো তাদের কিন্তু রক্ত ছাড়া কোনোভাবেই বাঁচানো যাবে না। হুম, তো সেই জন্য তাদের রক্ত দিতে হবে এবং যদি রক্ত দান করা হয়, তাতে বলেছি যে আপনার উপকার হয়, ডোনারের উপকার হয়, রিসিপিয়েন্টের তো জীবন বাঁচে। তো এইটা আমি অ্যাপিল করব আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে, যে রক্তদান করুন। রক্তদান করলে ক্ষতি হয় না। রক্তদান করলে সেই দিন আপনার আনন্দ তো হয়ই, সেই দিন যা ঘুম হয়, সাউন্ড স্লিপ, এবং আ একটু হাস্যকর হলেও সেদিন আপনাকে বাড়ির আপনার হাসব্যান্ড হোক, ওয়াইফ হোক, আপনার খাতিরও করবে প্রচুর, যে রক্তদান করেছেন, এই ভালো, ভালো খাওয়ার। এটা মজার হলেও কিন্তু সত্য। না না না, ঠিক ঠিক ঠিক। এবং এই দিকটা আরেকটা হচ্ছে, রক্ত যখন আপনার প্রয়োজন হবে, তখন এখনো পর্যন্ত আমাদের যা সিস্টেম আছে, সেখানে হচ্ছে আপনাকে ব্লাড সেন্টারেই যোগাযোগ করতে হয় এবং ব্লাড সেন্টারে আপনি গেলে আপনাকে বলে দেবে যে আপনার এই রক্তটা আছে কিনা। যদি না থাকে, তাহলে আমাদের একটা সার্কুলার আছে, যে পাশাপাশি কোথায় আছে সেটা কিন্তু ওরা আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সত্ত্বেও বলছি, যদি কোনো রেয়ার গ্রুপ থাকে, তাহলে আমরা ডাইরেক্টলি আমাদের কিছু ফোন নাম্বার দেওয়া আছে ওয়েবসাইটে, সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন। যে রেয়ার গ্রুপের ক্ষেত্রে, যে এখানে আমরা বম্বে ব্লাড গ্রুপ বা R2 ভ্যারাইটি যেগুলো খুব রেয়ার আছে, সেগুলো কিন্তু যোগাযোগ করা যেতে পারে। সেখানে আমাদের wbhealth.gov.in, এখানে কিন্তু কিছু, কিছু আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, যে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের কিছু মেম্বার আছে, সেখানে ফোন করা যেতে পারে। বাহ! অভিজিৎ, ডক্টর অভিজিৎ মণ্ডল আমার অত্যন্ত প্রিয়, দীর্ঘদিন ধরে স্নেহভাজন। সে অভিজিৎকে বলছি, খুব সুন্দরভাবে ব্লাড ব্যাংক সম্পর্কে আমাদের ধারণাটা যেটা অস্পষ্ট ছিল, আজকে অনেকটাই স্পষ্ট হয়ে গেল। যদিও ব্লাড ব্যাংক বলা যাবে না, এখন ব্লাড সেন্টার হয়ে গেছে। এবং ডক্টর অভিজিৎ মণ্ডল তারা নানাভাবেই আমাদেরকে সাহায্য করবে, যারা রক্ত দিতে চায় এবং যারা রক্ত নিতে চায়, তাদের যে কোনো প্রয়োজনে ডক্টর অভিজিৎ মণ্ডল এবং স্বাস্থ্য দপ্তর সবসময় এগিয়ে আছে, এই আমাদেরকে আশ্বাস ওরা দিয়েছে। আমি অভিজিৎ মণ্ডলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য আর কি। নমস্কার স্যার, নমস্কার। নমস্কার।